ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাত ৮টার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রায় ৫ ঘণ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে এভারকেয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত ব্যাটারি চালিত রিকশায় বসে থাকা অবস্থায় হাদীকে গুলি করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওসমান হাদী গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ ও নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে শুক্রবারও এ সময় তিনি গণসংযোগে ছিলেন। চলন্ত ব্যাটারি চালিত রিকশায় বসে থাকা অবস্থায় হাদীকে যখন গুলি করা হয় সে সময় ওই রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েছিলেন সাজ্জাদ খান নামের এক ব্যক্তি। জানান তিনি ঘটনাস্থলের পাশের একটি ভবনে চাকরি করেন। পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে বাইতুস সালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে তিনি মসজিদের উল্টো দিকের ডক্টর টাওয়ার নামের একটি বহুতল ভবনের সামনের ফুটপাতে দাঁড়িয়েছিলেন। এ সময় তার পরিচিত ও অপরিচিত অনেকেই ফুটপাতে ছিলেন। সাজ্জাদ খান বলেন, ওসমান হাদী ফকিরাপুলের দিক থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় চড়ে পশ্চিম দিকে বিজয়নগরে যাচ্ছিলেন। রিকশায় তাঁর পাশে আরেকজন ছিলেন। একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি ওই অটোরিকশার পিছু নিয়ে তাঁদের অনুসরণ করছিলেন। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তির গায়ে কালো একটি চাদর ছিল। ওই চাদর দিয়ে তাঁর হাত দুটি ঢাকা ছিল। তাদের মোটরসাইকেল অটোরিকশার বরাবর এলে পেছনে বসা ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছ থেকে চলন্ত রিকশায় থাকা হাদীকে লক্ষ্য করে গুলি করেন। মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটিয়ে তাঁরা মোটরসাইকেল করে বিজয়নগরের দিকে চলে যান। গুলির শব্দে রাস্তায় থাকা লোকজন কিং কর্তব্যবিমূঢ় হয়ে যান এবং সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হাদী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এ পর্যায়ে রিকশাটি থামানো হলে সবাই এসে ভিড় করেন। এ সময় হাদীর মাথায় ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছিল। রিকশায় তার পাশে থাকা লোকটি হাদীকে ধরে রাখেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশ, র্যাব, সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডিআর টাওয়ারে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্তের কাজ শুরু করেন। ওই ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেলের দুই আরোহী পেছন থেকে একটি ব্যাটারি চালিত রিকশাকে অনুসরণ করছেন। রিকশায় দুজন যাত্রী ছিলেন আর মোটরসাইকেলে ছিলেন দুই ব্যক্তি। তাদের দুজনেরই হেলমেট পরা ছিল। মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিন্সের প্যান্ট এবং পেছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পেছনে বসা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবী বলেন, ডক্টর টাওয়ার সহ একাধিক ভবনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি জানিয়েছেন, মতিঝিলে প্রচার শেষ করে রিকশা দিয়ে যাচ্ছিলেন হাদী ভাই। যারা গুলি করেছে তারা কয়েকদিন ধরে প্রচারে যুক্ত ছিল। কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়নি। হাদী ভাইকে পছন্দ করে বলে তার কাছে আসছিলেন এবং প্রচারে অংশগ্রহণ করতে চায় বলে জানায়। তিনি বলেন, হাদী ভাই সবাইকে অ্যাকসেপ্ট করে। তার কাছে যে আসে সে মাস্ক খোলেনি। তাকে বারবার বলা হয়েছিল মাস্ক খুলতে। সে বলেছে তার সমস্যা আছে। সেটা সিরিয়াসলি নেয়নি হাদী ভাই। এ কারণে সে মাস্ক পরাই ছিল। তিনি বলেন, জুমার নামাজ পড়ে এখান দিয়ে যাচ্ছিল তারা। হাদী ভাইয়ের পেছনে আমাদের আরও 2টা রিকশা ছিল। হাদী ভাইয়ের সাথে তার ভাইও ছিলেন। এর আগে ফেসবুক পোস্টে ফরাজি বলেন, অনুগ্রহ করে ছবি ছড়িয়ে দিন। কালো পাঞ্জাবি পরা, গলায় চাদর, যেখানে পাবেন তাকে ধরে রাখুন। কেউ যেন ওকে মেরে না ফেলে। রমনা ডিসির সঙ্গে আলোচনা করে আরও কিছু আলামত আমরা পেয়েছি। খুনি যে দলেরই হোক রেহাই পাবে না। এর আগে গত নভেম্বর মাসে শরীফ ওসমান হাদী দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকির পাওয়ার কথা জানিয়েছিলেন। 14 নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জুলকারনাইন এই অভিযোগ করেন। ওই পোস্টে সায়ের লিখেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এলাকার জনপ্রিয় ব্যক্তিদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। তিনি আরও লিখেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বাইনের হ্যান্ডেলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। সায়েরের ভাষ্য, সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সাথে কথা বলেছে। পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার পলাতক আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাইদ ও দীপুর সাথে কথা বলিয়ে দেয়। তিনি লিখেছেন, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়। ভিউজ বাংলা।